তো এইভাবে হচ্ছে আমরা আগাবো, ঠিক আছে। তো এরকম করে যে কোনো জায়গা থেকে কোশ্চেন হতে পারে। ধরো এই যে এটা, এটা হচ্ছে কি ইলেকট্রিক ফ্লাক্স, ইলেকট্রিক ফ্লাক্স ইন এ সিলিন্ড্রিক্যাল সারফেস কত হবে। তো আমি শুধুমাত্র বলে দিলাম যে রাইট ক্যাপের জন্য ইলেকট্রিক ফ্লাক্স এর মান কত হবে একটা সিলিন্ড্রিক্যাল সারফেসের ক্ষেত্রে, শুধু এইটুকু দিলাম। এরকম করে ছোট ছোট পার্টের আমরা যে কোনো কিছু দিতে পারি। দ্যাট মিনস তোমাদের মানে পুরাটাই পড়তে হবে, এটা হচ্ছে মেইন কথা। আমাদের স্যার সিলেবাসটা কি 12 পেজ পর্যন্ত তাইলে? তোমাদের কত সিলেবাস মার্কের? হচ্ছে হ্যাঁ এই পর্যন্ত, এই 12 পেজ পর্যন্ত, এই পর্যন্ত। আর পরীক্ষার মার্কস তো জানোই, 15 মার্চে পরীক্ষা হবে। স্যার ইলেকট্রিসিটি এন্ড ম্যাগনেটিজমের 12 পেজ পর্যন্ত। ইলেকট্রিসিটি আর ম্যাগনেটিজম, ঠিক আছে। আচ্ছা আচ্ছা আমরা কি এই পর্যন্ত পুরোটা পড়ছিলাম? পীযূষ কোথায় বাকি ছিল বললা? স্যার ওই ক্যাপাসিটরের যে বিভিন্ন টাইপ আছে ওর আগ পর্যন্ত মনে হয় পড়ানো হয়েছিল। স্যার ওটা পড়ানো হয়েছিল। না আমার তো মনে হয় এগুলো আমি পড়াইছি, জি স্যার। এগুলো অনেক আর পড়াই একটু ফেলছি। নিচে গেলে বুঝতে পারবো। আচ্ছা এই যে এগুলো পড়াইনি। জি স্যার, এই যে এখানে আছে। হুম, হুম। আচ্ছা এটা হচ্ছে ডাইইলেকট্রিক, আমরা ক্যাপাসিটরের মাঝখানে যে একটা ডাইইলেকট্রিক নিতাম সেটা বলছিলাম না? তো সেই ডাইইলেকট্রিক সেটা আসলে কেমন সেটা আমরা একটু দেখার চেষ্টা করব। তো ডাইইলেকট্রিক্স আর দি ইনসুলেটিং ম্যাটেরিয়ালস, আমরা জানি ডাইইলেকট্রিক হচ্ছে এক ধরনের ইনসুলেটিং ম্যাটেরিয়াল। এখান দিয়ে কোনো ধরনের কি হয় না, ইলেকট্রিক কারেন্ট পরিবহন করতে পারে না। থ্রু হুইচ দ্য ইলেকট্রিক কারেন্ট ক্যান নট পাস ইজিলি, কোনোভাবে ইলেকট্রিক কারেন্ট পাস করতে পারে না সহজে। বিকজ দিস ম্যাটেরিয়ালস হ্যাভ ভেরি হাই ভ্যালু অফ ইলেকট্রিক রেজিস্ট্যান্স, কোন একটা জায়গাতে মানে ইলেকট্রিসিটি পাস করতে পারবে না তার মানে কি সেখানে রোদ অনেক বেশি, রোদ বেশি থাকার কারণেই তো ইলেকট্রিসিটি পাস করতে পারে না। আচ্ছা ফর এক্সাম্পল কি হইতে পারে, পেপার, পাইরেক্স, পলিস্টাইরিন, ট্রান্সফরমার, ওয়েল, পিওর ওয়াটার, সিলিকন, এই জিনিসগুলো হচ্ছে কি ডাইইলেকট্রিক্স, ঠিক আছে। কোশ্চেন ভাইভাতে খুব সহজেই কোশ্চেন হতে পারে যে ডাইইলেকট্রিক্স কি, ডাইইলেকট্রিক্স এর মধ্য দিয়ে এরকম ইলেকট্রিসিটি পাস করে না কেন, কিছু কিছু ডাইইলেকট্রিক্স এর উদাহরণ বলো, তখন তোমাদের এই কথাগুলো বলতে হবে। এবার তো ভাইবা নাই আমাদের মনে হয়। ভাইবা তো নাই তাই না? এক বছর স্যার ফাইনালে জি না আছে। স্যার, ফাইনাল আছে স্যার, ফাইনালে ফাইনাল তো এই সিলেবাস থাকবে না। ওই তো ভাইবা মানে হচ্ছে তো তোমাদের কি বলে পরীক্ষার কোশ্চেন, ঠিক আছে। জি স্যার। পরীক্ষার কোশ্চেন থাকলো এরকম যে why electric current cannot pass through dielectrics, উপরে লিখতে হবে আমাদের। তোমাদের কিন্তু এমনও থাকতে পারে যে হচ্ছে কি হবে, যে কোশ্চেন আমি দিব তোমাদের অ্যান্সার করতে হবে, মানে লিখতে হবে, 1 লাইন লিখতে হবে, এরকমও হতে পারে। এরকম কিন্তু গুগল ফর্মে করা যায়। তো এরকম করলে যেটা হয়, সমস্যা হয় একটা যে আমার একটু কষ্ট হয়, মানে ইন্ডিভিজুয়ালি খাতা দেখতে হয়। তো এই জন্য ম্যাক্সিমাম টিচার এটা দেয় না, কিন্তু এটা হইতে পারে কিন্তু। তারপর ধরো দেওয়া থাকলো যে পেপার, পাইরেক্স, পলিস্টাইরিন আর পেন, কোনটা ডাইইলেকট্রিক না। বা দেওয়া থাকলো যে ট্রান্সফরমার, তো অনেকে তো মনে করবা ট্রান্সফরমার তার মানে ট্রান্সফরমার ডাইইলেকট্রিক না, কিন্তু ওটা কিন্তু ট্রান্সফরমার অয়েল, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। গ্রামের মানুষ এই ট্রান্সফরমারের তেল দিয়ে নাকি গায়ে মাখলে এখানে ব্যথা কমে যায়, এরকম বলে। জি স্যার, হাত পা ভাঙলে দিয়ে দেয়। হুম। আচ্ছা, two types of dielectrics. There are two types of dielectrics: polar dielectrics আর non-polar dielectrics. আচ্ছা, পোলার ডাইইলেকট্রিক্স গুলা কোন ধরনের? পোলার ডাইইলেকট্রিক্স হচ্ছে সেই ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল যে ডাইইলেকট্রিকের মধ্যে কি থাকবে, পার্মানেন্ট ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট থাকে, ঠিক আছে। পোলার ডাইইলেকট্রিক্স হচ্ছে, পোলার ডাইইলেকট্রিক্স আর দ্যাট ম্যাটেরিয়ালস হুইচ হ্যাভ পার্মানেন্ট ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট থাকে, সেগুলোকে বলা হয় পোলার ডাইইলেকট্রিক।
ডাইপোল মোমেন্ট কি বা ইলেকট্রিক ডাইপোল কি বলতে পারো? ইন্টারমিডিয়েটে মনে হয় ছিল তোমাদের। পোলারিটির সাথে সম্পর্কিত স্যার। হ্যাঁ হ্যাঁ, পোলারিটির সাথে সম্পর্কিত, কিন্তু সেটা কি? স্যার দুইটা মেরু উৎপন্ন হবে স্যার, প্লাস আর মাইনাসে। হ্যাঁ, দ্যাট মিন্স হচ্ছে যদি এরকম হয় যে দুইটা চার্জ, দুইটা পয়েন্ট চার্জ, একটা পজিটিভ একটা নেগেটিভ, একটা নির্দিষ্ট ডিস্টেন্সে থাকে, তাহলে সেখানে একটা ইলেকট্রিক ডাইপোল তৈরি হয়। ডাইপোল, জি স্যার। তো যেসব ডাইইলেকট্রিক ম্যাটেরিয়ালে পার্মানেন্ট ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট থাকে, দ্যাট মিন্স এরকম ডাইপোল থাকবে, সেগুলোর মধ্যে সেগুলোকে আমরা বলবো পোলার ডাইইলেকট্রিক। এই যে আমরা দেখতে পাচ্ছি, এই দেখো এর পাশে নেগেটিভ, এর পাশে পজিটিভ, নেগেটিভ পজিটিভ, পজিটিভ নেগেটিভ, এরকম ডাইপোল আছে। তো যেখানে ডাইপোল থাকবে, ইলেকট্রিক ডাইপোল থাকবে, সেখানে অবশ্যই ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট থাকবে। তো যেখানে পার্মানেন্ট ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট থাকবে, সেটাকে আমরা বলবো পোলার ডাইইলেকট্রিক। This material consists of molecules which are permanent dipole. এই ম্যাটেরিয়ালস গুলা সেই মলিকুল দিয়ে তৈরি যেগুলো হচ্ছে পার্মানেন্ট ডাইপোল। যদি আমাদের এক্সটার্নাল কোনো ধরনের ইলেকট্রিক ফিল্ড না থাকে, in absence of external electric field, the polar molecules are randomly oriented. As a result, these materials have no net dipole moment. দেখো যে এখানে কোনো ধরনের এক্সটার্নাল ম্যাগনেটিক ইলেকট্রিক ফিল্ড নাই। এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড না থাকলে কি হয়, যে ডাইপোল মোমেন্ট গুলা, ডাইপোল গুলা কি হয়, একটা বিভিন্ন দিকে ওরিয়েন্টেশন হয়, মানে পজিশন এক একটা এক এক দিকে থাকে, কোনো সিরিয়াল নাই, কোনো কি বলে, কোনো ধরনের অর্ডার নাই। মানে হচ্ছে ধরো কোন একটা ক্লাসে যদি টিচার না থাকে, তখন স্টুডেন্টরা যে যার মতো করে বসে থাকে না, এইরকম। তো এরকম করে যদি বসে থাকে, যখন টিচার ক্লাসে না থাকে, তখন কি আর কোনো মানে কোনো কিছু শেখা হয় বা স্যার। ভালো মতো পড়াশোনা করা যায়? না যায় না, স্যার। ঠিক আছে। তো এখানে এই যে বলছি, ইন অ্যাবসেন্স অফ ইলেকট্রিক ডাইপোল, এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড, the polar molecules are randomly oriented. As a result, these materials have no net dipole moment. আর যদি when the external electric field is applied, যখন externally একটা electric field apply করা হবে, then all dipoles tend to align themselves with the external electric field. যখন আমি কি করব, একটা external ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করব, তখন সবগুলা ডাইপোল কি করবে, যে এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের সাথে অ্যালাইন হয়ে যাবে। যেমন ধরো এখানে একটা আমি কি করছি, পজিটিভ দণ্ড দিচ্ছি, এখানে একটা নেগেটিভ দণ্ড দিচ্ছি, তাহলে কি হবে, এই ডাইপোলের যত নেগেটিভ আছে সব এই পাশে অ্যালাইন হবে, আর এই ডাইপোলের যত পজিটিভ আছে সব এই পাশে অ্যালাইন হবে। তাই সুন্দর মতো একটা এই যে অ্যালাইনমেন্ট তৈরি হয়। আচ্ছা, বাট কি হইতে পারে, বাট দ্য থার্মাল অ্যাগিটেশন টেন্ডস টু কিপ দ্য ডাইপোলস র্যান্ডমলি ওরিয়েন্টেড। কিন্তু কি হতে পারে, যদি আমি টেম্পারেচার ইনক্রিজ করলাম, তখন আবার এই ডাইপোল গুলা অন্য একটা ফোর্সের কারণে তখন র্যান্ডমলি ওরিয়েন্টেড হইতে পারে। ঠিক আছে, যদি এমন হয় যে তুমি করলা, এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড ইনক্রিজ করলা, তখন কি হবে, অ্যালাইনমেন্টটা সুন্দর হবে। আর যদি এমন করো যে টেম্পারেচার ডিক্রিজ করো, ইনক্রিজ করো, তখন অ্যালাইনমেন্টটা কি হবে, নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, টেম্পারেচার ইনক্রিজ করলে অ্যালাইনমেন্ট নষ্ট হবে, আর এক্সটার্নাল ফিল্ড ইনক্রিজ করলে অ্যালাইনমেন্টটা সুন্দর হবে। আবার উল্টা বলতে পারো যে টেম্পারেচার ডিক্রিজ করলে অ্যালাইনমেন্টটা সুন্দর হবে, আর এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড ডিক্রিজ করলে অ্যালাইনমেন্টটা নষ্ট হয়ে যাবে। এখন ধরো যে এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডও আছে বা টেম্পারেচারও আছে, তখন কি হবে, তখন একটা পার্শিয়াল অ্যালাইনমেন্ট তৈরি হবে। Partial alignment is of electric dipoles is produced in a polar dielectric medium for specific electric field strength. আর এটা হচ্ছে আমাদের পোলার ডাইইলেকট্রিক্স এর জন্য। পোলার ডাইইলেকট্রিক্স হচ্ছে সেই ডাইইলেকট্রিক্স যেখানে কি হয়, সেখানে একটা পার্মানেন্ট ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট থাকে। যদি থাকে তাহলে সেখানে সেই ম্যাটেরিয়ালসকে বলবো আমরা পোলার ডাইইলেকট্রিক্স। পার্মানেন্ট ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট কখন থাকে,
যখন হচ্ছে সেখানে কি হবে, সেখানে হচ্ছে ইলেকট্রিক ডাইপোল থাকবে, এবং এই ইলেকট্রিক ডাইপোল গুলা যদি এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড না থাকে তাহলে তারা র্যান্ডমলি ওরিয়েন্টেড হয়, মানে উল্টাপাল্টা অবস্থায় থাকে। আর যখন এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড চলে আসবে তখন তারা কি করবে, ওই এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের সাথে অ্যালাইন হয়ে যাবে। ধরো এই পাশে যদি আমি নেগেটিভ দিতাম আর এই পাশে যদি পজিটিভ দিতাম তাহলে কিন্তু আবার উল্টা হয়ে যেত, এই পাশে সব পজিটিভ এই পাশে চলে আসবে, তো সেই অনুযায়ী অ্যালাইন হয়ে যাবে। এখানে আরেকটা জিনিসের ইম্প্যাক্ট আছে, সেটা হচ্ছে টেম্পারেচার। টেম্পারেচার ইনক্রিজ করলে স্বাভাবিকভাবেই যদি গরম বেড়ে যায় তখন কি ভাল লাগে? ধরো শীতের দিন তোমরা যেভাবে একজন একজনের কাছে বসে থাকো সুন্দর মতো, গরমের মধ্যে কি ওরকম ভাল লাগে? জি না স্যার। ভালো লাগে না, তখন মনে হয় যে একটু হাত পা সরে একটু দূরে দূরে বসে। ওরকমই টেম্পারেচার যখন ইনক্রিজ হবে তখন এখানকার অ্যালাইনমেন্ট গুলো আবার নষ্ট হয়ে যাবে, র্যান্ডমলি ওরিয়েন্টেড হওয়া শুরু হবে। নন পোলার ডাইইলেকট্রিক্স এই জিনিসটা কি? নন পোলার ডাইইলেকট্রিক্স হচ্ছে সেই ধরনের ম্যাটেরিয়ালস which does not have permanent dipole moments, যেগুলোর মধ্যে পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট নাই সেগুলোকে বলা হয় নন পোলার ডাইইলেকট্রিক্স। In the absence of external electric field, the centers of positive and negative charges coincide. ডাইপোল মোমেন্ট হইতে হইলে অবশ্যই কি থাকতে হবে, যে একটা পজিটিভ চার্জ এবং একটা নেগেটিভ চার্জ, তাদের মধ্যে একটা ডিসটেন্স থাকতে হবে, একটা নির্দিষ্ট ডিসটেন্সে তারা অবস্থিত হবে, তখন সেইখানে হচ্ছে একটা ডাইপোল তৈরি হয়। আর নন পোলার ডাইইলেকট্রিক্স যেখানে পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট নাই সেখানে কি হয়, এখানে বলা হলো যে তখন এক্সটার্নাল কোনো ইলেকট্রিক ফিল্ড না থাকবে তখন তাদের সেন্টার গুলো, ওই পজিটিভ আর নেগেটিভ চার্জের সেন্টার গুলো একটা একটার সাথে কোইনসাইড করে। স্যার আরেকবার বুঝতে পারিনি। স্যার আপনার অনেক প্রবলেম স্যার কিছু। স্যার আপনার কথা শোনা যায় না স্যার। এটার জন্য বুঝে নাই। আচ্ছা আচ্ছা, আমি বললাম আচ্ছা, এখন শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার স্পষ্ট। ওকে, আচ্ছা, নন পোলার ডাইইলেকট্রিক্স হচ্ছে সেই ধরনের ম্যাটেরিয়াল যেখানে কি থাকবে না, কোনো ধরনের পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট থাকবে না। তো পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট না থাকলে সেই ম্যাটেরিয়ালস গুলোকে আমরা বলবো নন পোলার ডাইইলেকট্রিক্স। এবং নন পোলার ডাইইলেকট্রিক্স এর ক্ষেত্রে কি হয়, যদি কোনো ধরনের এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড না থাকে সেক্ষেত্রে সেন্টারস অফ দ্য পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জ এগুলো একটা একটার সাথে কোইনসাইড করে, একটা একটার সাথে লেগে যায়, ঠিক আছে, একটা একটার উপরে উঠে যায়। আর যদি আমরা একটা এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড যেটার স্ট্রেংথ হচ্ছে ই নট সেটা অ্যাপ্লাই করি তখন কি হবে, then it tends to separate to positive and negative charges on the atoms of molecules. তখন ওই যে পজিটিভ এবং নেগেটিভ চার্জগুলো আলাদা আলাদা সেপারেট হওয়ার চেষ্টা করে মলিকুলের ক্ষেত্রে, মানে আলাদা একটা অবস্থা তৈরি হয়ে যায় যেখানে এটা একটা পজিটিভ চার্জ, আবার এই যে এগুলো হচ্ছে ইলেকট্রন ক্লাউড, এরকম একটা অবস্থা তৈরি হয়ে যায়। দ্যাট মিনস ওইখানে এখানে যেরকম একটা সুন্দর অ্যালাইনমেন্ট ছিল এরকম কোনো অ্যালাইনমেন্ট থাকে না। তো তার ফলে কি হবে, সেইখানে হচ্ছে as a result the molecules and atoms of dielectric becomes dipoles called induced dipoles. This process is called electric polarization. এখানে দেখো সব সময় যখন ইলেকট্রিক ফিল্ড থাকে যখন ইলেকট্রিক ফিল্ড থাকে না সব সময় কিন্তু ডাইপোল আছে, কিন্তু ওরিয়েন্টেশন ডিফারেন্ট থাকে। শুরুতে ওরিয়েন্টেশন ঠিক মতো থাকে না, এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড দিলে ওরিয়েন্টেশন ঠিক হয়। আর এটার ক্ষেত্রে কি হচ্ছে, এটার ক্ষেত্রে যেটা হচ্ছে যে এখানে পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট থাকে না বা পার্মানেন্ট ডাইপোল থাকে না। যখন এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড দেয়া না থাকে তখন কোনো ধরনের ডাইপোলই থাকে না, তখন পজিটিভ এবং নেগেটিভ চার্জগুলো একটা একটার সাথে কোইনসাইড হয়ে থাকে, ঠিক আছে। কিন্তু যখন আমি এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড বাইরে থেকে অ্যাপ্লাই করব, যেখানে এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড বাইরে থেকে অ্যাপ্লাই করলাম তখন কি হয়, এই যে যেগুলা যে চার্জগুলো একটা একটার সাথে সেপারেট ছিল, একত্র ছিল, সেই একত্র থাকা
চার্জগুলা সেপারেট হয়ে যায়। সেপারেট হয়ে গেলে তখন কি হবে? তখন একটা পজিটিভ চার্জ হবে, একটা নেগেটিভ চার্জ হবে, তাই না? তো তখন হয়তো একটা পজিটিভ চার্জ একটা পজিটিভ চার্জ থাকে, আর চারপাশে হচ্ছে নেগেটিভ চার্জের কিছু থাকে, ইলেকট্রন থাকে। তো তখন কি হবে? পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জের মধ্যে এক ধরনের ডাইপোল তৈরি হবে, ঠিক আছে? তখন একটা ডাইপোল তৈরি হয়। যেহেতু এখানে এক্সটার্নাল ফিল্ড দেওয়ার কারণে ডাইপোল তৈরি হইলো, এই জন্য এই ধরনের ডাইপোলকে বলা হয় ইনডিউসড ডাইপোল। ইনডিউসড ডাইপোল মানে হচ্ছে আবেশী ডাইপোল। ডাইপোলের বাংলা কি? স্যার দ্বিমেরু। দ্বিমেরু, হ্যাঁ, আবেশী দ্বিমেরু, ঠিক আছে? তখন একটা আবেশী দ্বিমেরু তৈরি হয় এবং এই প্রসেসটাকে বলা হয় ইলেকট্রিক পোলারাইজেশন। তো এই ধরনের যে ম্যাটেরিয়ালস বা এই ধরনের ম্যাটেরিয়ালস দিয়ে এই ধরনের ডাইপোল দিয়ে যে ম্যাটেরিয়ালস তৈরি, সেই ম্যাটেরিয়ালস গুলাকে বলা হয় নন পোলার ডাইইলেকট্রিক, ঠিক আছে? কারো কোনো কনফিউশন আছে থাকলে বলো, তারপর আমরা নেক্সট টপিকে যাব। কোনো কোশ্চেন না থাকা মানে হচ্ছে সবাই সব বুঝছো বা কিছুই বুঝো না, এরকম একটা ব্যাপার। কোনটা? স্যার মনে হয় সবাই বুঝছে, এই জন্য না বুঝলে কোশ্চেন করতে। স্যার বুঝতে পারছি, অনেকটাই বুঝতে পারছি স্যার, অতটা সমস্যা হয় না। মানে এগুলো নিয়ে কোনো কোশ্চেনই নাই? মানে আমার কিন্তু কোশ্চেন আছে, আচ্ছা, তোমরা যেহেতু কোশ্চেন নাই তোমাদেরই করি। এখন তোমাদের কি এই কোশ্চেনটা হইতে পারতো যে পোলার ডাইইলেকট্রিক্স এই টাইপের ম্যাটেরিয়াল কি, বা নন পোলার ডাইইলেকট্রিক্স এই টাইপের ম্যাটেরিয়াল কি? হইতে পারতো না এই কোশ্চেন? জি স্যার। জি স্যার। আচ্ছা, পোলার ডাইইলেকট্রিক্স এই টাইপের ম্যাটেরিয়াল, ধরো ওই যে NH3, এটাকে কি বলি আমরা? অ্যামোনিয়া। অ্যামোনিয়া। তারপর হচ্ছে অ্যামোনিয়া, হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা হচ্ছে পোলার ডাইইলেকট্রিক। HCl। তারপর পানি, আমাদের পানি যেটা আমরা ইউজ করি সেটাও পোলার ডাইইলেকট্রিক্স। আর নন পোলার ডাইইলেকট্রিক্স ধরো মিথেন, বেনজিন, এগুলো হচ্ছে নন পোলার ডাইইলেকট্রিক্স। এগুলোর মধ্যে যে ক্লাউড তৈরি হতো না, উপরে একটা ওইটা বিভিন্ন জায়গায় চেঞ্জ হয় না, এখান থেকে ওখানে, এখান থেকে ওখানে এরকম যাইতো, মনে আছে না? কেমিস্ট্রিতে পড়াইতো না স্যাররা? বেনজিন বলয় তৈরি হতো একটা, কি জানো? স্যার মাইকা প্লাস্টিকে কি পোলার ডাইইলেকট্রিক? কি প্লাস্টিক, তারপর মাইকা, গ্লাস, ওগুলো। বায়োলজিতে চলে গেছো? হইতে পারে, আমি জানি না। আচ্ছা, এরপরে তিন টাইপের জিনিস আছে, তোমরা মনে হয় পড়ছিলা। ভেক্টরের ক্ষেত্রে তিন টাইপের জিনিস আছে না? গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, আর হচ্ছে কার্ল। কার্ল। এই টাইপের তিন ধরনের জিনিস আছে। এগুলাকে কি বলে? গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্ল, এগুলোকে কি বলে? ভেক্টর অপারেটর। ওগুলো হচ্ছে এক ধরনের ভেক্টর অপারেটর। ভেক্টর অপারেটর কাকে বলে, বা অপারেটর কাকে বলে? অপারেটর তো স্যার নির্দেশক। বাংলা হইলো অপারেটর হচ্ছে এমন একটা জিনিস যেগুলো নির্দিষ্ট, মানে নিজেদের কোনো আসলে মান নাই, বা এগুলো নিজেরা কোনো অর্থ প্রকাশ করে না, কিন্তু অন্য কোনো রাশির উপর যদি এতে রাখা হয় তখন কি হবে? তখন সেটাকে সে পরিবর্তন করে দিতে পারে, তাই না? অপারেটর হচ্ছে এক রাশিকে অন্য একটা রাশিতে রূপান্তরিত করে, তাদেরকে বলা হয় অপারেটর। তো এরকম ভেক্টরে কিছু অপারেটর আছে, সেগুলোকে আমরা বলতাম কি?
গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স আর হচ্ছে কার্ল। তো ভেক্টর gradient vector বা gradient a vector field called the gradient written gradient f, যদি আমাদের একটা ভেক্টর ফিল্ড f হয় তাহলে আমরা কি লিখবো, gradient f, বা এই চিহ্ন দিয়ে প্রকাশ করব যে gradient f। এই চিহ্নটাকে কি গ্রেডিয়েন্ট বলা হয় না? হ্যাঁ, এই চিহ্নটাকে gradient বলা হয়। It can be associated with a scalar field f. At every point, the direction of the vector field is orthogonal to the electric field, scalar field conjugate. এখন আমাদের আগে বলো স্কেলার কি আর ভেক্টর কি? স্কেল হচ্ছে স্যার ডট গুণন। ভেক্টর স্কেলার হলো শুধু মান দিয়ে সম্পূর্ণরূপে প্রকাশ করা যায় এমন একটা জিনিস, আর ভেক্টর হলো যেটাকে প্রকাশ করার জন্য মান এবং দিক দুইটাই দরকার। হ্যাঁ, স্কেলার হচ্ছে সেই রাশি, স্কেলার হচ্ছে এমন একটা রাশি যে রাশি প্রকাশ করতে হলে শুধু মান হইলেই হয়, আর ভেক্টর হচ্ছে সেটা প্রকাশ ভ্যালু করার দরকার, জন্য মান এবং দিক। ডিরেকশন লাগবে, দেন ম্যাগনিটিউড লাগবে। আমাকে স্যার ভেক্টর অপারেটর কাকে বলে? ভেক্টর হইতে হইলে মান এবং দিক দুটোই লাগে। ভেক্টর অপারেটর হলো, এটা হলো যেমন এর নিজস্ব কোনো মান নেই, ও অন্য একটা রাশিকে চেঞ্জ করে দেয়। আচ্ছা, তো যেমন ধরো তুমি স্কেলারের কথা যদি চিন্তা করো, ধরো আমি জিজ্ঞেস করলাম তোমার ওজন কত বা তোমার ভর কত, তুমি বললা যে স্যার আমার ভর হচ্ছে 60 কেজি। এই কিন্তু 60 কেজি হয় যথেষ্ট, আর কোনো কিছু হওয়া লাগবে বা আর কোনো কিছু জানা লাগবে? না স্যার, এটা জানা লিখে লাগবে, প্রয়োজন নেই। ঠিক আছে। কিন্তু আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে আচ্ছা এখান থেকে মসজিদ কোন দিকে, তুমি বললা যে এখান থেকে 500 গজ দূরে। তো এই এখান থেকে 500 গজ দূরে এই কথার মাধ্যমে আমি কি বুঝতে পারবো মসজিদ কোন দিকে? না স্যার, ডিরেকশন লাগবে। ডিরেকশন লাগবে, আমাকে বলেই তো হবে এখান থেকে পশ্চিম দিকে বা এখান থেকে পূর্ব দিকে বা এখান থেকে উত্তর দিকে বা এখান থেকে দক্ষিণ দিকে 500 গজ দূরে, তাই না? তো এইটাই হচ্ছে ভেক্টর আর স্কেলারের পার্থক্য। তো আমরা এখন যে জিনিসটা পড়তেছি সেগুলো হচ্ছে স্কেলার না, সে হচ্ছে ভেক্টর, ভেক্টর নিয়ে পড়তেছি। স্যার আমার একটা কোশ্চেন আছে, বলো। এটা এখন আপনি পড়ান না, যেমন আমরা ডাইভারজেন্স, ভেক্টর ডাইভারজেন্স, এটার ভ্যালুটা যদি 0 হয় তাহলে সেটাকে আমরা সলিনয়েডাল বলি। এই সলিনয়েডাল জিনিসটা কি আসলে? আচ্ছা, আচ্ছা তার সিলেবাস বইগুলো তো পরে পড়াইলে ভালো হয়, যেগুলো আগে দরকার এগুলো। আচ্ছা আর কেউ কি কি যেন কোশ্চেন করতেছিল? স্যার আমরা তো ওজন পরিমাপ করি স্যার, ভরটা কিভাবে পরিমাপ করা হয়? ওজন না, আমরা আসলে ভরই পরিমাপ করি, ওজন আমরা পরিমাপ করতে পারি না। স্যার ভর তো হলো বস্তুর মধ্যেকার মোট পদার্থের পরিমাণ, হ্যাঁ, আর ওজনটা হলো বস্তুর উপর পৃথিবীর আকর্ষণ বল। ওজনের একক ভরটা কি? পরিমাপ করতেছে না, ওজনের একক কি? আমরা ভর পরিমাপ করি। একক হলো নিউটন। নিউটন স্যার। হ্যাঁ, তো আমরা তো বলি 100 নিউটন আমার ওজন, এরকম বলি। না স্যার, তাইলে আচ্ছা, একটা জিনিস হচ্ছে আচ্ছা একটা থেকে খুব নয়েজ আসতেছে, সানোয়ার। মিউট করে রাখো ভাই। স্যার হ্যাঁ। আমার ওজন পৃথিবীর সকল দেশে কি সমান হবে? তোমার ওজন পৃথিবী না, তুমি আচ্ছা পৃথিবীর সব দেশে সমান হবে না। আচ্ছা, এখন হচ্ছে তুমি আরেকটা বলছিলা যে ওই যে সলিনয়েডাল মানে কি, ওটা আসলে ডাইভারজেন্সের ব্যাপার। তো আমি ডাইভারজেন্সে গিয়ে ওটা এক্সপ্লেইন করি, আর যদিও আমাদের আসলে ডাইভারজেন্স নাই, ঠিক আছে, তো আমি দেখি তোমাকে এক সময় বলে দিব, সমস্যা নেই। ওকে স্যার, ওকে স্যার। আচ্ছা, তো আমরা যা দেখতেছিলাম সেটা হচ্ছে কি গ্রেডিয়েন্ট,
এটাকে এটা এই চিহ্নটাকে গ্রেড বা নেবলা বলা হয়, ঠিক আছে? এটা হচ্ছে একটা নেবলা চিহ্ন, এটাকে গ্রেডিয়েন্ট বা গ্রেড বা নেবলা বলা হয়। আচ্ছা, তো এই গ্রেডিয়েন্ট মানে কি? গ্রেডিয়েন্ট সমান সমান আহ এখানে একক ভেক্টর আই ডেল বাই ডেল এক্স প্লাস একক ভেক্টর জে ডেল বাই ডেল ওয়াই প্লাস কে একক ভেক্টর ডেল বাই ডেল জেড। মানে কোন একটা জিনিসে যখন আমরা গ্রেডিয়েন্ট করি তখন গ্রেডিয়েন্ট বাই ন্যাবলার সাথে এই জিনিসগুলো অ্যাড হয়ে যায়, ঠিক আছে? মানে গ্রেডিয়েন্ট মানে হচ্ছে একক ভেক্টর আই ডেল বাই ডেল এক্স জে ডেল বাই ডেল ওয়াই কে ডেল বাই ডেল জেড। এখন যদি গ্রেডিয়েন্ট অফ এ ফাংশন এফ এক্স ওয়াই ইন টু ডিমেনশন হয়, ধরো আমি একটা ফাংশন সেটা টু ডিমেনশনাল, এফ এক্স এফ এর সাথে এক্স আর ওয়াই আছে, তো তাহলে কি হবে? তো গ্রেডিয়েন্ট এফ সমান সমান কি হবে? সব জায়গায় কি হবে? এফ এফ গুণ হয়ে যাবে না? তাহলে আই ডেল এফ বাই ডেল এক্স জে ডেল এফ বাই ডেল ওয়াই। একই সাথে যদি এটা তিনটা ফাংশনের হয় মানে থ্রি ডিমেনশন হয় তখন কি হবে? ডেল এফ সমান সমান কি হবে? আই ডেল এফ বাই ডেল এক্স বা জে ডেল এফ বাই ডেল ওয়াই প্লাস কে ডেল এফ বা ডেল এফ বাই ডেল জে, এরকম তিনটা হয়ে যাবে, ঠিক আছে? তো এরকমই আসলে ব্যাপার। এখন তোমরা কি একটা কাজ করতে পারবা? ডেল এফ বসালাম, এখানে শুধু তো এক্স এর জন্য এক্সই বসবে না, নাকি শুধু এক্স ওয়াই জেড? না না, এক্স এর জন্য শুধু এক্স বসবে, ওয়াই এর জন্য শুধু ওয়াই বসবে, জেড এর জন্য জেড বসবে, কিন্তু শুরুতে সবগুলাই বসবে, কিন্তু ওখানে ফাংশন হবে শুধু এক্স, এখানে ফাংশন হবে শুধু ওয়াই, এখানে ফাংশন হবে ওকে। শুধু জেড। এই জিনিসটা তোমরা করতে স্যার করতে ডেল দিয়ে পারো। পার্শিয়াল বোঝায় না? হ্যাঁ, ডেল দিয়ে সবগুলো পার্শিয়াল দিবে, হ্যাঁ ডেল দিয়ে পার্শিয়াল। সবক্ষেত্রে থাকার কথা না স্যার? মানে যদি ওগুলো তো জিরো হয়ে যাবে এমনি মান, এক্স এর ফাংশন আর ওই মানটা আসবে। কোনটা জিরো হয়ে যাবে? মানে যেহেতু আমরা ডেল এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েট করি তো ওখানে ওয়াই জেড এর মান তো জিরো হয়ে যাবে, শুধু এক্স এর যদি একটা ভাই এখানে এক্স আছে। না না, এক্স ওয়াই জেড জিরো হবে না, এটা ডিপেন্ড করবে তোমার ফাংশনের উপর, ফাংশনের মান কি সেটার উপর ডিপেন্ড করবে। আচ্ছা, তোমরা একটা কাজ করো, সেটা হচ্ছে তোমরা যেহেতু ফার্স্ট সেমিস্টার পড়ে আসছো, ক্যালকুলাস তো পারোই, তো এইটা পারো পারো কিনা দেখি তো সবাই। ক্যালকুলেট দ্য গ্রেডিয়েন্ট অফ দ্য ফাংশন এফ এক্স ওয়াই সমান সমান হবে কি? এক্স প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। আচ্ছা, এটা এফ এক্স ওয়াই জেড তিনটা ধরো, এফ এক্স ওয়াই জেড এক্স প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, তো এইটা গ্রেডিয়েন্ট এফ করলে কত হবে? এটা মানটা বের করো তো। তো জেড টু স্যার আছে স্যার, হ্যাঁ জেড টু দি পাওয়ার 4 আছে স্যার, জেড স্কোয়ার নাই। হ্যাঁ, জেড টু দি পাওয়ার 4 ধরো, হ্যাঁ। স্যার মনে করেন এক্সটা হলো আই ক্যাপ, ওয়াইটা হলো জে ক্যাপ, তুই করো, আর করে বলো, জেডটা হলো কে ক্যাপ। করে তারপর বলো, করে অ্যান্সার বের করে আমাকে বলো। স্যার 1 প্লাস 2y প্লাস 4y কিউব জেড কিউব। স্যার হুম, আই প্লাস টয়েস জে প্লাস 4 জেড কিউব কে। আই প্লাস টুয়াইস 2y প্লাস 4z কিউব। স্যার 2y জে প্লাস হ্যাঁ 4 জেড সবাই কে। সবাই শেষ করো। স্যার জিনিসটা একটু আপনি বুঝাই দিলে স্যার ভালো। না না, আমি তো বোঝাবোই, তোমরা আর এখানে রেজাল্ট হবে আস্তে একটু স্যার এই 1 শোনো, প্লাস আরিয়ান 2y আরিয়ান প্লাস 4z আরিয়ান কিউব। একটু চুপ থাকো, ঠিক আছে? শেষ করুক সবাই, তারপর আমি অ্যান্সার জানতে চাইবো।
স্যার আমাদের সিটি এক্সাম কবে হবে? 8 তারিখ। হয়েছে সবার? এখন আরিয়ান তোমার অ্যান্সার বলো। 1 + 2y + 4z কিউ। হয় নাই, আরেকজন বলো। স্যার স্যার আমি বলবো হুম স্যার আমি বলবো হ্যাঁ, I1 + j I1 + j 2y + k 4z3। হ্যাঁ এটা অ্যান্সার হয়েছে। একটা কোন একটা ফাংশনের মধ্যে গ্রেডিয়েন্ট এই জন্যই দেয়া হয় যেন ওই ফাংশনটা হচ্ছে ভেক্টরে কনভার্ট হয়। তো আমরা যদি একক ভেক্টর গুলাকে বাদ দিয়ে দিই তাহলে তো হইলো না। তাহলে কি হইলো? জি স্যার। একক ভেক্টরে আনার জন্যই তো হচ্ছে আমার এত কাহিনী, নয়তো ডিরেক্ট কিছু করলেই হতো। তো এখানে আই জে স্যার এখানে একটা কথা আছে, স্যার এখানে একটা কথা আছে আমার, বলো। সেটা হলো যে এখানে আমি যেহেতু ডট গুণ করতেছি, তাহলে আই ক্যাপ মিলে কিন্তু অন হয়ে যাচ্ছে। এখানে ডট গুণন কই করলাম? এটা আমি গ্রেডিয়েন্ট করতেছি। ও আচ্ছা স্যার, সরি। তুমি আহ যখন তুমি ডাইভারজেন্স করবা তখন তোমার ডট গুণনের ব্যাপার আসবে। এখানে তো আমি ডট গুণন টাইপের কিছু করতেছি না। আচ্ছা, গ্রেডিয়েন্ট মানে হচ্ছে সিম্পলি একটা ভেক্টর, একটা রাশিকে ভেক্টর রাশিতে কনভার্ট করা, এর বাইরে কিছু না। আচ্ছা, তো এই টাইপের কোনো কিছু আসলে কি তোমরা করতে পারবা? যে কোনো একটা রাশিকে যদি আমরা করতে বলি, ভেক্টরে কনভার্ট করতে জি বলি, স্যার। করতে পারবা না? জি স্যার, ইনশাল্লাহ। জি স্যার। ইনশাল্লাহ। আর একটু করে দেখাই দেন স্যার। করে দেখাতে হবে। জি স্যার। জি স্যার, আমাদের হয় না। স্যার হয়তো বা অনেকে আছে আমাদের ইংলিশ ক্লাস এমন আছে, অনেকে দেখা যায় যে অনেক বেশি পারে, অনেকে একটু কম পারে, আমি একটু কম পারি। ধরো এটা হচ্ছে আই, মানে কোন একটা গ্রেডিয়েন্ট মানে হচ্ছে এরকম del x এখানে কিন্তু অবশ্যই কি দিতে হবে? টুপি চিহ্ন দিতে হবে, যেটা বইয়ে নাই। বইয়ে থাকবে না কেন? কারণ বইয়ে হচ্ছে বোল্ড করে দেয়া। তো আমাদের অবশ্যই কি দিতে হবে? ভেক্টর চিহ্ন দিতে হবে, মানে টুপি চিহ্ন দিতে হবে। তো এটাকে যখন আমরা কি করব, ডেল এফ করব। ডেল এফ, যেখানে এফটা কি, মানে ডেল এফ করতে যাচ্ছি আমরা, তাই তো? যেখানে, তো এটা আমাদের কি করতে হবে? এটা যখন করতে যাব তখন কি হবে? এখানে যদি এফ লাগাই, এফ লাগাই, তো এই সবগুলোতে একটা করে এফ চলে আসবে। ডেল এফ, ডেল এফ, ডেল এফ, ঠিক আছে? সবগুলোতে এফ চলে আসবে। সবগুলোতে যদি এফ চলে যায়, তো এরপরে যে জিনিসটা সেটা হচ্ছে কি, এফ এর যে মান, এফ এর মান কি, এক্স প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড কিউব। তাহলে এখানে এর জায়গায় সবগুলো মান বসিয়ে দিতে হবে। আই ডেল ডেল এক্স, এখানে লিখতে হবে এক্স প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড টু দি পাওয়ার 4, ঠিক আছে? একইভাবে ওয়াই ডেল ডেল ওয়াই
x plus y square plus z to the power 4, ঠিক আছে এরকম। এখন এইখানে দেখো, এখানে শুধু কি আছে, x আছে না, তো জি y স্যার, আর শুধু x y এর আর z কে সাপেক্ষে যদি আমি করি, ডিফারেন্সিয়েট করি, তখন কি হবে? 0। 0 হবে, তার মানে শুধু x থাকবে, শুধু তাহলে ডেল x বাই ডেল x। স্যার আমি তখন এই কথাটাই বলছিলাম যে স্যার এটা তো 0 হওয়ার কথা, অন্য দুইটা কথা না। হ্যাঁ, পরের দুইটা তো শূন্য হবে, তো i এর পাশে শুধু 1, যেহেতু এগুলো প্লাস আছে, তো প্লাস থাকলেও তো সমস্যা নেই, দেন থাকবে শুধু 1। কারণ 1 না থাকলে 1 তো আর লেখার দরকার নেই, i। তারপরে হচ্ছে যে এখানে শুধুমাত্র y টা কাউন্ট হবে, বাকি পাশে দুটো শূন্য হয়ে যাবে, তাহলে এটা কি হবে? 2y। 2y। আচ্ছা, তো একইভাবে যদি আমরা এর পাশে আবার লিখি, তাহলে শুধুমাত্র কে থাকবে, কে এর ক্ষেত্রে জেড এর জায়গায় জেড থাকবে, তাহলে এটা হবে কি? প্লাস কে 3 4 3 z 4 স্যার 4z ফোর কিউব জেড কিউব, 4z। তবে কি 4 জেড কিউব, 4 স্যার 4z3 না? জেড কিউব, আর কি কিউব আর থ্রি একই, ও আচ্ছা, আমি 2 মনে করছিলাম স্যার, শোনা গেছে আর কি। ঠিক আছে। সো i প্লাস জি স্যার। 2yj প্লাস 4z কিউব কে, এটা হচ্ছে আমার গ্রেডিয়েন্ট হয়ে গেল। এখন পারবা? জি স্যার। আচ্ছা, এখন যদি এই ফাংশনটা চেঞ্জ হয়ে যায়, চেঞ্জ হয়ে অন্য কিছু আসে, তখন তখন স্যার পারবা? ইনশাল্লাহ পারবো স্যার ইনশাল্লাহ। জি তো স্যার। এই টাইপের যে কোনো আরেকটা ফাংশন দেয়া হলো, স্যার ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি মধ্যে তো থাকবে সীমাবদ্ধ। হ্যাঁ তো ওরকমই থাকবে, মানে অত বেশি কঠিন তো আর দেওয়া যাবে না। ওকে, তো এরপরে আমরা হচ্ছে পরেরটাতে যাই। অ্যাকচুয়ালি তোমাদের সিলেবাসে ডাইভারজেন্স কাল এগুলো দেয়া নাই, তোমাদের ডাইভারজেন্স কাল, গ্রেডিয়েন্ট এগুলা উম, বিস্তারিত পড়াবে হচ্ছে ইঞ্জিনিয়ারিং ইলেকট্রোম্যাগনেটিক্স একটা কোর্স আছে, ওই কোর্স। ঠিক আছে, সো যেহেতু আমাদের আসলে গ্রেডিয়েন্ট পর্যন্তই আছে, তো আমরা এই পর্যন্তই পড়াই। তারপর আমি একটু হালকা বলে দেই যে যদি ডাইভারজেন্স করা হয় তখন কি হয়। তখন হচ্ছে ডাইভারজেন্স করার সময় দুইটা ভেক্টর রাশির মধ্যে হচ্ছে কি করা হয়, ডট গুণন করা হয়। ঠিক আছে, ডাইভারজেন্স মানে হচ্ছে দুইটা ভেক্টর রাশির মধ্যে ডট গুণন করা হয়। আর কার্ল যখন করা হয় তখন দুইটা ভেক্টর রাশির মধ্যে ক্রস গুণন করা হয়। ঠিক আছে, এরকম একটা ব্যাপার। আর ওই যে ও যেটা বলতেছিল যে কোন একটা ভেক্টর রাশি ডাইভারজেন্স শূন্য হয়ে গেলে সেটাকে আমরা কি বলি, সলিনয়েডাল বলি। দ্যাট মিনস ওইখানে মানে ওই ফিল্ডের আর কোনো সোর্স নাই, বা ওই ফিল্ডে আর কোনো সিঙ্ক নাই, এরকম একটা জিনিস মিন করে। ডাইভারজেন্স মানেই তো হচ্ছে ধরো কোনো জিনিস ডাইভার্স করা, তো যখন সেই একটা আরেকটা ডাইভার্স না করতেছে তার মানে কি, তার মানে সেখানে কিছু নাই। আচ্ছা, এরপর হচ্ছে পয়সনস আর ল্যাপ্লাস ইকুয়েশন।
এখানে দুটা ইম্পর্টেন্ট কিছু ইকুয়েশন আছে, যে ইকুয়েশন গুলো আমাদের আসলে জানতে হবে। তোমরা বিজ্ঞানী ইসের নাম শুনছো, ম্যাক্সওয়েল? জি স্যার। জি স্যার শুনেছি। ম্যাক্সওয়েলের চারটা খুব গুরুত্বপূর্ণ ইকুয়েশন আছে, হ্যাঁ। তো সেই চারটা ইকুয়েশন 4 ধরনের। একটা মিনিট, একটু মানে একটা মিনিট আমি আসতেছি। ও আচ্ছা, চলে আসছি। সরি, একটু দেরি হয়ে গেল। শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। স্যার কি ঢাকা চলে আসছেন? হ্যাঁ হ্যাঁ, আমি ঢাকা চলে আসছি। ওকে, তো স্যার মিষ্টি কই? মিষ্টি স্যার। কংগ্রেচুলেশন স্যার। থ্যাংক ইউ। মিষ্টি তো জুমে পাঠানো যাবে না? স্যার ফুড পান্ডা তো অর্ডার করে দেন আমাদের। হ্যাঁ, ফ্লিপকার্টে তো অর্ডার করে দেওয়া যায়, কিন্তু মানে হচ্ছে তার চাইতে মনে হয় দেখা মানে ভার্সিটিতে সাক্ষাতে স্যার। খাইলে, হ্যাঁ ভার্সিটিতে খাইলে ভালো লাগবে। তাহলে ভার্সিটিতে কবে আসবেন স্যার? ভার্সিটিতে আমি নরমালি হচ্ছে বুধবারে যাই, যদি যাওয়া হয়, মানে এই সেমিস্টারে, কারণ বুধবারে আমার ক্লাস থাকে একটা সকালে শুধু, বুধবার স্যার শুক্রবার। আমাদের কি 30 তারিখে স্যার ভার্সিটি খুলবে কি স্যার? এই কথা এখন বলতে পারতেছি না, কারণ গভর্নমেন্ট বলছে, গভর্নমেন্টের তো শিওর না, আমার যেটা মনে হয়।